কামারখন্দের ছাত্রছাত্রীদের জন্য, কামারখন্দের জন্য আমি কিছু একটা করতে চাই। মেধা গড়ে তুলে ভালো ভালো অবস্থানে পৌঁছে দিচ্ছেন আমাদের নাঈম ভাই। আমার প্রাপ্যতা হলো এই জায়গায় যে আমার ছাত্র এখন ইউনিভার্সিটিতে পড়ে, একদম গ্রামের মানুষ। তো আমার বাবা একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক উনি। তো আমিও সেই পেশায় নিয়োজিত ছোটোবেলা থেকেই। আপনি জানেন হয়তো আমি 2008 সাল থেকে শিক্ষকতায় পেশায় নিয়োজিত, কারণ আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। তখন আমার আব্বা খুবই অসুস্থ হয়ে যায়। তখন দেখা যেত যে তার স্কুলের আমি নিজে থেকে যেতাম, সেখানে ক্লাস নিতাম। শিক্ষকের মানে শিক্ষকের ছেলে হিসেবে সবাই বলতো, একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে সবাই বলতো এটা ছোটো স্যার, বড় স্যারের ছেলে এটা ছোটো স্যার হবে। তো আমার আব্বা তো ওখানে খুবই পরিচিত একজন মানুষ, আব্দুল সোবহান মাস্টার নামে পরিচিত, সবাই সোবহান স্যার বলে। তো তারই ছেলে। তো সে যখন খুবই অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি, তখন দেখা যেত যে তার অবর্তমানে আমি নিজে গিয়ে ক্লাস নিতাম। তখন যে প্রধান শিক্ষক ছিলেন, সে প্রধান শিক্ষকও আমাকে খুব বলতেন যে বাবা দেখো তোমার বাবা তো ওই জায়গায় আছে, তাহলে তার পরিবর্তে তুমি একটু ক্লাস নাও। তো যদি আমি ছোট মানুষ হিসেবে আমি বলছি যে আমার এদিকে হবে, তখন সে আমার প্রধান শিক্ষক, তিনিও আমার প্রধান শিক্ষকই ছিলেন, তিনি বলছেন যে বাবা তোমাকে দিয়ে হবে, তুমি তো ভালোই পড়াইতে পারো, তুমি আসো। তা আমি গেলাম, অষ্টম শ্রেণীতে নিজেও পড়ি, তখন পড়াই। আর এটা একটা ব্যাপারও ছিল যে আসলে ওই সময় যে আব্বার পরিবর্তে যে একজনকে রাখবো, সেখানে রাখলে তাকে আবার বেতন না দিয়ে বেশি দেওয়া লাগতে পারে। ধরেন আমার আব্বার বেতন খুব অল্প ছিল, সেখান থেকে আবার তাকে যদি আমি অনারিয়াম দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমার আব্বার চিকিৎসাতে ব্যাঘাত করতে পারে। তো সেই দিক দিয়ে সার্বিক চিন্তাভাবনা করে নিজের লেখাপড়ায় একটু ক্ষতি হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি বাচ্চাদের সাথে থাকা, বাচ্চাদেরকে পড়ানো। তো সেই ছোটোবেলা থেকেই অষ্টম শ্রেণী থেকে আমার শিক্ষকতা শুরু। আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমি শিক্ষকতাই করি ইনশাল্লাহ। এখানে যেটা হয় সেটা হলো আমার প্রাপ্যতা হলো আমার প্রত্যেক বছরে 6 জন 8 জন করে ইউনিভার্সিটিতে চান্স পায়, কেউ মেডিকেলে চান্স পায়, কেউ রুয়েটে চান্স পায়। এবছরেও আমার মিম নামে একটা স্টুডেন্ট আছে, আমার গ্রামেই বাড়ি, কোন খালাতো বোন হয়, সে ছোট্টবেলা থেকে আমার কাছে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়লো। সর্বশেষ সে ঢাকা ইউনিভার্সিটিতে টিকছে, জগন্নাথেও টিকছে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও টিকছে। তো ভালো লাগাটা হলো এই জায়গায় যে আমাদের যে প্রত্যন্ত এলাকা, আমার গ্রামটা হলো ঝাউল, এই প্রত্যন্ত এলাকায় থেকে মানুষ ইউনিভার্সিটি বোঝে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে সবাই যেহেতু শিক্ষকতা করে, সবাই ব্যবসা বাণিজ্য করে আমাদের এলাকার লোকজন। তো আমি দেখলাম যে আমি যদি আমার এলাকায় যদি এরকমভাবে আমি বিস্তারটা করতে পারি, তাহলে আমার এলাকায় কিন্তু ইউনিভার্সিটিতে যাবে, আমার এলাকা থেকে বুয়েটে যাবে, রুয়েটে যাবে। আমার ছাত্র একটা পাইকোষা বাড়ি, ওর নাম হলো সাকিব, ও সেদিন ফোন দিয়ে বলছে যে স্যার আমার তো রুয়েটেও হয়েছে, বুয়েটেও হয়েছে, আমি কোন জায়গায় ভর্তি হলে ভালো হয়, এই বিষয়টা তো পড়তে চাই। প্রাউডটা হলো এই জায়গায়, গর্বটা এই জায়গায় যে আমার ছাত্র আজকে রুয়েটে পড়ে। ইয়ামিন নামে একটা ছেলে আছে, বালুকুলে বাড়ি। তো ও আমাকে বলছে স্যার আমি আমার জায়গায় চান্স, স্যার আমি কোন জায়গায় পড়তে পারি। গর্বটা হলো এই জায়গায়, আমি যখন একটা ইউনিভার্সিটিতে যাই, ঢাকা ইউনিভার্সিটিতে যাই, তখন আমার ছাত্রীরা আমার কাছে আসে এবং বলে, স্যারদের সামনে বললাম, বাংলা একাডেমিতে সেদিন গিয়েছিলাম 21শে আপনার ফেব্রুয়ারিতে, যে বাংলা একাডেমিতে যে বইমেলা হলো, সেই বইমেলা অনুষ্ঠানে আমি যাই। সেখানে গিয়ে জাস্ট আমি দাঁড়িয়ে আছি, এর মধ্যেই আমার ছাত্রছাত্রীরা সবাই চলে আসলো, ছাত্ররা এসে আমাকে জড়িয়ে ধরলো, স্যার কেমন আছেন। আমার প্রাপ্যতা এটাই যে তাদের টিচারের সামনে সে আমাকে বলছে স্যার, তার টিচার আমাকে বলছে যে তোমাদের এটা কেমন স্যার। তখন বলছে যে স্যার আমরা ওনার কাছ থেকে খুব ছোটোবেলা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ওনার কাছে পড়ছি। তো আমার প্রাপ্যতা হলো এই জায়গায় যে আমার ছাত্র এখন ইউনিভার্সিটিতে পড়ে, একদম গ্রামের মানুষ। কারণ ইউনিভার্সিটি কি বুঝতো না, ইউনিভার্সিটি কেমন, ইউনিভার্সিটিতে পড়লে কি হয় না হয়, এই রকমভাবে আমি আমার, যেমন আমার প্রাইভেট সেন্টারটা আছে ঝাউলে, আমার নিজের গ্রামে পড়াই, বর্দুল নামক একটা গ্রাম আছে, সেখানে পড়াই, পাইকোর সাথে পড়াই। এরপরে আপনার হলো আপনাদের জামতর কলেজ পাড়াতে আমার রুম আছে, সেখানে পড়াই। এরপরে আপনার হালুয়াকান্দি আলোকদিয়ার যেটা বলে, সেখানে বড় ব্যাচ আছে, সেখানে পড়াই। শহরেও পড়াইতাম, শহরে এখনও মাঝে মাঝে খুব জোর করে মানুষ যখন তখন পড়াই। কিন্তু আমি আসলে সার্বক্ষণিক চেষ্টা করি যে কামারখন্দের মধ্যে থেকে, কামারখন্দের মানুষের উন্নয়নের জন্য, কামারখন্দের ছাত্রছাত্রীদের জন্য, কামারখন্দের জন্য আমি কিছু একটা করতে চাই। তো আমার একটা মাধ্যম হলো যে আমি যে শিক্ষকতা পেশায় আছি, সেখান থেকে আমি বাচ্চাদেরকে বোঝাই যে মেডিকেলে কীভাবে চান্স পাওয়া যাবে, আপনার কীভাবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে, কোন সাবজেক্টে পড়লে ভালো হয়, কোন সাবজেক্টে পড়লে খারাপ হয়, ভালো মন্দ ইত্যাদি ওদের সাথে শেয়ার করি। আসলে ওরা তখন একটা চিন্তা জগতে যায়, আসলে তাদের চিন্তা চেতনা এরকম ছিলই না যে সে নার্সিং পড়বে, সে কোথায় পড়বে না পড়বে। যেমন হালুয়াকান্দিতে একটা মেয়ে এখন ইয়াতে পড়ে, আপনার সরকারি নার্সিং দিয়েছে, নার্সিংয়ে পড়ে, ময়মনসিংহে পড়ে। তো ওর নাম হলো ইমা, ও আমার কাছে পড়তো, ক্লাস 9 থেকে শুরু করে
ইন্টারমিডিয়েটের শেষ পর্যন্ত ভর্তি প্রিপারেশনটা আমার কাছেই পড়তো। তো মেয়েটা যখন চান্স পায়, যখন গ্রামে আসে, তখন ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা যদি করে যে তুমি কোন ক্লাসে পড়ো, ইমাকে যখন বলে যে আপু এখন আমরা কোন জায়গায় প্রাইভেট পড়বো, কোন জায়গায় পড়লে ভালো হয়, ইমা এক বাক্যে বলে দেয় যে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, নাইম স্যারের কাছে তোমরা যেতে পারো। স্যারের কাছে গেলে স্যার সমস্ত কিছু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে। তা থেকে দেখা যাচ্ছে যে আমার ছাত্রছাত্রী বাড়ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমি যখন প্রথম অবস্থায় যখন ছিলাম তখন ওরকম চান্স পেতো না, কিন্তু এখন আমি পড়িয়ে পড়িয়ে ছাত্রছাত্রীর কাছ থেকে অনেক কিছু শিখছি। আসলে সে পড়ানোর মধ্যেই কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আমার সার্বিক দিক থেকে আমি যেটা দেখতেছি সেটা হলো যে আমাকে দ্বারা অনেকজনের বিজনেস ভালো লাগতে পারে, তবে আমি সার্বিক দিক দিয়ে দেখছি যে আমার ভালো লাগাটা হলো শিক্ষা ব্যবস্থায়। যে আমি বেসিক্যালি প্রথমে আমার গ্রামের স্কুল ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1-এ পড়েছি। এরপরে আমার বাবার শিক্ষক প্রাইমারি স্কুলের পাশেই আমাদের আর একটা গ্রাম চাঁদপুর, সেই চাঁদপুর স্কুল থেকেই আমি আসলে পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেই। বাবা যে স্কুলে ছিলেন সেই স্কুলেই আমি আমার আসলে বেসিক্যালি আমি আমার শিক্ষাটা আমার বাবার কাছ থেকে পাইছি। তা বাবার কাছ থেকেই মানে বেড়ে ওঠা, বাবার কাছ থেকে শেখা, অক্ষর জ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছু আমার বাবার কাছ থেকে আসলে শেখা। আর হাই স্কুলটা হলো আমার আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয় বাগবাড়ি, ওখানে। তো এর মধ্যে কিছু ব্রেক আছে, যেরকম আমার জীবনে অনেক দুর্ঘটনা ঘটছে। তার মধ্যে আমার চোখে একটা ছোট্টখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমি আসলে ক্লাস 7-এ সিলেটের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি স্কুল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস 7-এ। তো সেখানে প্রায় 6 মাস 7 মাস থাকার পরে আমি আবার চলে আসি। চলে আসার পর তবে সর্বশেষ যে এসএসসি পরীক্ষাটা আমি আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়েই দিয়েছি। তারপরেও আমি মাঝখানে ক্লাস 10-এ যখন উঠি তখন আমার আব্বা আমার ভালো শিক্ষার জন্য আমার মামা, যিনি বেলকুচিতে আব্দুল আলিম, উনি আমাকে নিয়ে যায় এবং সায়েন স্কুলে আমাকে ভর্তি করে দেয়। তো আমার আসলে ভালো লাগে না, আসলে বেসিক্যালি আমি সবচাইতে বেশি পছন্দ করি আমার বাবা মাকে। এত বড় হয়েছি এখনও আমি আমার বাবা মা থেকে আমি দূরে থাকতে পারি না। সবচাইতে বড় সমস্যাটা হলো এখানে। আরেকটা জিনিস শেয়ার না করলে হবে না, সেটা হলো আমি আপনাদের দোয়ায় আমি চাকরি পেয়েছিলাম পল্লী বিদ্যুতে। পল্লী বিদ্যুৎ চাকরি হওয়ার পরে একদিন করার পরে আমি বিকেলবেলে চলে আসছি, কারণ আমার বিকেল পর্যন্ত মনে হয়েছে যে আমার যেন কে নাই। তো আমি সর্বশেষ আমি আমার আব্বাকে যখন বলি যে আব্বা আমি আসলে থাকতে পারবো না, তখন আমার আব্বা একবারকে বলছে বাবা তুমি চলে আসো, তুমি থেকো না, তুমি চলে আসো। আমি বুঝতে পারছি তোমার কী হয়েছে। আসলে আমি যে ওই আপনার ক্লাস 7-এ থাকতে যখন আমি ইয়েতে থেকে চলে আসছি, যখন আমি সিলেট থেকে চলে আসলাম, একই কারণ, আমি প্রত্যেকটা রাতে আব্বা এবং আম্মার জন্য কান্না করতাম। আসলে আমি আব্বা আম্মা ছাড়া থাকার মতো অ্যাবিলিটি, আব্বা আম্মা ছাড়া আমি থাকতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতামই না। আমার আব্বার একটা মানে গায়ের গন্ধ আমার কাছে অনেক কিছু, আব্বা এবং আম্মার, এই জন্য আমি বাহিরে থাকতে পারিনি। কলেজে এরপর কলেজে অনেক কিছু হয়ে গেল। কলেজে আবার আমার ম্যাথসে চান্স হয়ে গেল, সাতক্ষীরা মেডিকেলে ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চান্স হয়ে গেল। সেখানে একই ঘটনা, দূরে থাকতে হবে বিধায় আমি আর গেলাম না। আব্বা বুদ্ধি করে কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ, ওখানে ভর্তি করে দিলেন আমাকে, এবং আমি ওখান থেকেই আইএসসি পাস করি ওখানে কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ। এবং সেখানকার প্রত্যেকটা টিচার আমাকে তাদের সন্তানের চাইতে বেশি ভালোবাসে। আমার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আমাকে অনেক ভালোবাসতেন। আমি সায়েন্সের টিচারের মানে আমি অবদান ভুলতে পারবো না। একটা গ্রামের কলেজে, আমি গ্রামেরই ছেলে, পাশের গ্রামে আমাদের বাড়ি, ঝাউল কোনাবাড়ি তো পাশাপাশি গ্রাম। সেখানে গেলে দেখা যেত আমার টিচার আমাকে বাগান বলে ডাকে। এখনও আমার বাংলা টিচার জুবায়ের স্যার কাছে গেলে জড়িয়ে ধরে, একই পাশাপাশি থাকি। মজার একটা ব্যাপার হলো তার ছেলে এবং আমার ছেলে একই স্কুলে পড়ে। তো স্যার বলে যে দেখো তোমার ছেলে আমার ছেলে একসাথেই পড়ে। তো আমার ছেলে এসে বলে যে বাবা তোমার স্যারকে দেখলাম আজকে। যে তুমি কোন স্যারকে দেখছো? ওই যে তোমার বাংলা স্যার আছে না, তোমার আর আম্মুর যে স্যার, সেই স্যারকে দেখলাম আজকে। তো এটাই হলো আর সায়েন্সের টিচারগুলোর কথা তো বলতেই পারবো না। আমার জসিম স্যার, জাহাঙ্গীর স্যার, আমার বিশেষ করে আমার সানোয়ার স্যার আমাকে জামাই বলে। তারপরে আপনার আজমল স্যার আছে, বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল আব্দুল হামিদ স্যার, এবং আমার গণিতের একটি টিচার ছিল নুরুল ইসলাম স্যার। ওনাকে সর্বশেষ পর্যন্ত অনার্স লেভেলে ওনার সাথে আমার খুব এখন পর্যন্ত কথাবার্তা হয়। স্যাররা অসুস্থ, অনেকজন অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন স্যারদেরকে শেফায়ে কামেলা দান করে। ছিলাম আমাদের প্রিয় ভাই
বরেণ্য শিক্ষার্থী থেকে এখন হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষাদান করছে মাধ্যমে মেধা গড়ে তুলে ভালো ভালো অবস্থানে পৌঁছে দিচ্ছেন আমাদের নাঈম ভাই। অত্যন্ত ভালো মনের মানুষ আমাদের নাঈম ভাই। ছোটোবেলা থেকে শুরু করে 2008-এর পর থেকে এখন পর্যন্ত এখনো অবধি শত শত বাচ্চাদের পড়াশোনা করতে মেধাবী করে তুলছেন। আমরা তার সার্বিক সুস্থতা কামনা করছি। আগামীতেও যেন তিনি এই পেশায় থেকে আমাদের যে শিক্ষার্থী সমাজ তাদেরকে আরও ভালো পথে তুলে দিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।